এই কি হচ্ছেটা কি? দেখছেন না রান্না করছি? আবার দুষ্টুমি করা হচ্ছে না? আরে, আমার বউকেই তো আদর করছি, অন্য কারো বউয়ের সাথে তো দুষ্টুমি করছি না। সব সময় তো করেন, মন ভরে না? মন কি ভরার জিনিস? তা ভরবে কেন? এখন যান, রান্না শেষ করে নেই। তুমি রান্না করো, আমি আমার কাজ করি। আপনার কাজ মানেই তো খালি দুষ্টুমি। তাই বুঝি? ঠিক আছে, গেলাম আমি। ওলে বাবা, বাবু দেখছি রাগ করছে। আর গাল ফোলাতে হবে না। টেবিলে যান, নাস্তা দিচ্ছি। আর কিছু না বলে টেবিলে এসে চেয়ার টেনে বসে পড়লাম। কিছুক্ষণ মোবাইলে গেম খেললাম। একটু পর মিম রুটি আর ডিম ভাজি নিয়ে এলো। দুজনে বসলাম পাশাপাশি। মিম নিজের হাতে করে খাইয়ে দিতে লাগলো, আর নিজেও খেতে লাগলো। আর আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি। মুখের ওপর আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিচ্ছি। এতে মিমের মুখে ফু লাগতেই সে চোখ বন্ধ করে নিচ্ছে। আর সেই মায়াবী দৃশ্যটি দেখছি দু চোখ ভরে, যেন 1000 বছর দেখতে চাই এই দৃশ্যটি, তাতেও চোখ জোড়াবে না। ওই হা করে কি দেখছেন? নিন, খেয়ে নিন, না হলে অফিসে লেট হবে। আমার বউকে দেখতে সুন্দর যে। দাও। আসেন তো এই ফাঁকে পরিচয় পর্বটা শেষ করি। আমি রবিউল ইসলাম রবি, আর ও হচ্ছে আমার বউ মারুফা ইসলাম মিম। আমি একটা কোম্পানিতেই চাকরি করছি, আর চাকরির সূত্রে এই শহরেই থাকি। যাই হোক, গল্পের সাথে থাকলে বাকি পরিচয় জানতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে এলাম। বিছানার ওপর শার্ট, প্যান্ট, বেল্ট, ঘড়ি, মানিব্যাগ সব সুন্দর করে সাজানো রয়েছে। পাশেই মিমের পোশাকগুলো। বউটা আমার সেই ভালো, সব কিছু গুছিয়ে রাখে সব সময়। আমার কখন কি দরকার আমার চেয়ে ও বেশি জানে এবং বোঝে। তারপর দুজনে রেডি হয়ে রওনা হলাম। আমি অফিসে, আর মিম কলেজে যাবে। উঠো। উঠছি মশাই, চলেন যাই। শক্ত করে ধরবে, না হলে পড়ে যাবে কিন্তু। সব বুঝি, ব্রেক কষার ধান্দা। বোঝই যখন, জড়িয়ে ধরলেই তো হলো। হয়েছে হয়েছে, চলেন। গন্তব্য একই পথে হওয়ার এই একটাই সুবিধা। প্রথমে মিমকে ওর কলেজে নামিয়ে দিয়ে তারপর আমি অফিসে যাই। এই রাস্তা চালান, এত জোরে চালাচ্ছেন কেন বাইক? আমাকে জোরে ধরে রাখো, ভরসা আছে না আমার উপর? আছে তো, না হলে কি আপনাকে ভালোবাসতাম? প্রায় 20 মিনিট পরেই ওর কলেজে নামিয়ে দিলাম। হাই দুলা ভাই, কেমন আছেন বলেন? হাই শালিকারা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আপনি তো ভালোই থাকবেন, আমাদের এত ভালো ও সুন্দরী বান্ধবীকে যে পটিয়ে নিলেন, আমরাও ভালো আছি। এই তোরা কি শুরু করলি? তুই চুপ থাক, আমাদের দুলাভাইয়ের সাথে আমরা মজা করছি। তোর কি? তুই তো সব সময় সাথে থাকিস, যা ইচ্ছা করিস। তখন কি আমরা বলতে যাই? তা দুলাভাই, আজ আমরা একটু ঘুরতে যাব। আমাদের বান্ধবীকে কি একটু ছাড়া যাবে? সন্ধ্যার আগেই পৌঁছে যাবে। আরে তোমরা ঘুরতে যায় বা, তো সমস্যা কোথায়? আমাকে নেব না? আহ, চাইলে আমিও জয়েন করতে পারি। সত্যি আপনি যাবেন? না অন্য ধান্দায় আছে? অন্য ধান্দা কিসের? নাকি বউকে ছেড়ে মন টানছে না? আরে না, ঠিক আছে যেও, অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি বলেই আগাতে লাগলাম অফিসের দিকে। দুলা ভাই, বিকেল 5টার সময় এখানে দেখা করবেন, অপেক্ষা করব আমরা। চেঁচিয়ে বলল মিমের এক বান্ধবী। আমি কিছু না বলে চলে এলাম। অফিসে পৌঁছে মিমকে টেক্সট করে জানিয়ে দিলাম এখন ক্লাসে আছে, ফোন বের করা যাবে না, আর ফ্রি হলে সে নিজেই ফোন বের করবে। ঠিক 1 ঘন্টা পর কল এলো মিমের। বলো। ঠিক মতন পৌঁছেছেন? পৌঁছেছি। ক্লাস শেষ? এক ক্লাসের বিরতি চলছে,
কি করো? পাজিগুলোর সাথে বসে আছি। কি বললি? আমরা পাজি? এখন বরের কাছে ভালো সাজা হচ্ছে না? নিজে যখন ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরাতে তখন কি? ঠিক আছে, সাবধানে থেকো বলেই কলটা রেখে দিলাম। আর কথা বাড়লাম না, জানি ওরা এখন ঝগড়া করবে, দুপুরে আবার কল দেবে, তাই কাজে মন দিলাম। অনেক কাজ জমে আছে, সেগুলো শেষ করতে হবে। এদিকে কাজ করতে করতে দুপুর হয়ে গিয়েছে, খেয়ালই করিনি। মিমের কলে খেয়াল হলো। হ্যাঁ বলো। কি করছেন? এই তো কাজ আর কি, একটা ফাইল দেখছি। দুপুরে খাইছেন আপনি? আরে মনেই নেই। আচ্ছা যাচ্ছি, খেয়ে নিচ্ছি। তুমি খেয়েছো? না খাইনি, এখন ক্লাস শেষ হলো, ক্যান্টিনে যাব সবাই মিলে। পুরোটা খেয়ে শেষ করবেন কিন্তু। মহারানী, সবটাই খাবেন। আপনিও যে খেয়ে নিন বান্ধবীদের সাথে। আচ্ছা যাচ্ছি, বিকেলে চলে আসবেন কিন্তু, ঘুরতে যাব সবাই। আরে আমি তো মজা করে বলছি তখন। সবাই আসতে বলছে তো। আচ্ছা দেখি। দুলাভাই, আসতেই হবে। খেয়ে এসে নিজের কেবিনে বসলাম। বউ প্রতিদিন নিজ হাতে তৈরি করে দেয় খাবার। বাইরের খাবার নিষেধ আমার জন্য, কি করা। বউ এত যত্ন করে তারপরে খাবার তৈরি করে দেয়। বউটা আমাকে একটু বেশিই ভালোবাসে, একটু না অনেকটা বেশি ভালোবাসে। না হলে আমার মতো একজনকে কেন ভালোবাসবে সে? তার তো আমার চেয়ে অনেক ভালো ছেলে পাওয়ার কথা ছিল। কোথায় সে আর কোথায় আমি? চাকরি সূত্রে আমি মিমদের ভাড়াটিয়া, একটা ফ্যামিলির সাথে সাবলেট থাকতাম। ব্যাচেলার তো ভাড়া পাওয়া যায় না, আর মেসেও থাকতে ইচ্ছে করে না। অফিসের এক কলিগ প্লাস আঙ্কেলের সাথে থাকে। আমি জানতামই না যে এই বাড়িওয়ালার কোনো মেয়ে আছে, যদি না সেদিন না মিমের বাবা মানে আমার শ্বশুর তার মেয়েকে পড়াতে বলতো। যাই হোক, মিমের বাবার সাথে মাঝে মাঝেই ছাদে জম্পেশ আড্ডা হতো। বেশ সরল সোজা মানুষ উনি, আর মেয়েটাও ঠিক তেমনই। আড্ডার ছলেই তিনি আমার খুঁটিনাটি সব কিছু জেনে যান। আমিও সরল মনে সব বলে দেই। একমাত্র ইনার সাথেই সন্ধ্যার আগের সময়টা কাটাতে পারি। খুবই ভালো মানুষ তিনি। ওই বাড়িতে ওঠার 2 বছর পর একদিন তিনি তার মেয়ে পড়াতে বলেন। সেদিন আমি খুব অবাক হই তার মেয়ে আছে এটা শুনে। আড্ডার ছলে সব কথা হলেও তার যে মেয়ে আছে কখনো বলেনি। একটি ছেলে আছে জানি। আরও অবাক হলাম যখন শুনলাম যে তার মেয়ের নাম মিম এবং সে অনার্স পড়ুয়া। তার এত বড় মেয়ে আছে অথচ কখনো দেখলামই না। বেশ কয়েকবার তো তাদের বাড়িতেও গিয়েছি, ওনার ছেলে উনি আর ওনার স্ত্রী ছাড়া তো কাউকে দেখেনি। তারপর কৌতূহলী হয়েই জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে আছে? কখনো বলেননি তো? তুমিও তো আমার ফ্যামিলির সম্পর্কে কখনো জানতে চাওনি। তা ঠিক, কিন্তু আমি এতদিন আছি জানার কথা ছিল না। তা ঠিক, কিন্তু সে তেমন বাইরে বেরোয় না। কলেজ আর মাঝে মাঝে আমরা ঘুরতে যাই, এই আর কি। এই জন্যই হয়তো। তা কাল থেকে বাসায় চলে আসো। আসলে অনেকদিন প্র্যাকটিস নেই, সেই কবে টিউশনি করছে। শোনো, যে পারে সব সময়ই পারে, একদিন পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। আর কোনো কথা না, কাল থেকেই আসছো, এটাই ফাইনাল। শুরু করো, একদিন পরে সব ঠিক হয়ে যাবে। আর আমি বাইরের কাউকে আনতে চাচ্ছি না বলেই তোমাকে বললাম। কি আর করা, সেদিনের পর থেকে মিমকে পড়াচ্ছি। বছর খানিক চলে যায়, সব কিছু স্বাভাবিক চলছে। আমাদের দেশের বাবা মায়েরা যা করে আর কি, ছেলে চাকরিতে বা কিছু একটা করতে শুরু করলেই বিয়ের জন্য তাদের ঘুমটা হারাম করে দেয়। আমার বাবা মাও ঠিক সেটাই করা শুরু করেছে। কবে তারা নাতি নাতনির মুখ দেখবেন? মরার আগে একটাই শেষ ইচ্ছে তাদের,
একদিন মিমকে পড়াচ্ছি, এমন সময় বাবা ফোন করে বললেন তারা নাকি মেয়ে দেখছেন বিয়ের জন্য। আমি আর কি বলবো, কখনো তাদের কথার বাইরে যায়নি, এখন তাদের কথার বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কথা আগাতে লাগলেন তারা। তার কিছুদিন পরে ছাদে বসে আমি আর মিমের বাবা বসে বসে বিকেলে আড্ডা দিচ্ছি। বড় ইচ্ছা ছিল মেয়েটার পড়াশোনাটা শেষ করে বিয়ে দিব, কিন্তু মনে হচ্ছে সেটা আর হবে না। কেন হঠাৎ এমন মনে হচ্ছে কেন? ওর ফুফু ছেলে দেখেছে, কালকে ওরা দেখতে আসছে। ছেলে নাকি প্রতিষ্ঠিত ও ভালো। ভালো ছেলে পেলে তো দেয়াই যায়, আর দেখতে আসলে তো বিয়ে হয়ে যাচ্ছে না। পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে, দেখুন কি হয়, এসব নিয়ে বেশি চিন্তা করবেন না। পরের দিন মিমকে দেখতে ছেলে পক্ষ এলো, দেখেও গেল। মেয়েকে ছেলে পক্ষ পছন্দ করলেও ছেলে পক্ষের যারা আসছিল তাদের কাউকেই নাকি মিমের পছন্দ হয়নি। চেহারা নয়, আচরণের জন্য তারা নাকি সবাই উকিলের মতো প্রশ্ন করেছে আর জিনিস কেনার মতো করে পরীক্ষা করেছে, যেটা মিম আর ওর পরিবারের কাছে মোটেও ভালো লাগেনি। মেয়ে নয়, পণ্য দেখতে এসেছে। আমাকে আরও একটু অবাক করে দিলেন মিমের বাবা যখন আমার কাছে আমার বাবার নাম্বারটা চাইল। কি করবেন জানতে চাইলেও সেদিন আর তিনি কিছুই বলেননি। কিছুদিন পরে বাবা মা আমার বাসায় এসে হাজির। কেন হঠাৎ তাদের আগমন তার কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যার পর যখন জানতে পারলাম তারা মেয়ে দেখতে এসেছেন আর মেয়েটা মিম, তখন আমি সবচেয়ে বেশি অবাক হলাম। তাহলে কে তাদের মিমের খোঁজ দিল? না, সেদিন না, মিমের বাবা আমার থেকে নাম্বার নিয়েই তাদের এখানে আসতে বলেছেন। কিছুই বুঝতে পারছি না আমি যখন এসব ঘোরের মাঝে রয়েছি তখন তার সাথে যোগ হলো আরেকটি বিষয়। আজ রাতেই মিমের সাথে আমার বিয়ে। কিসের মধ্যে এসব কি হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না আমার। রাতে যখন বাসর ঘরে ঢুকি তখন আমার মাথায় ঢুকছিল না ঠিক কিভাবে কি হলো। দরজা ঠেলে ঢুকতেই মিম এসে সালাম করল। ঘরে থাকার কারণে তাকে আটকাতেও ইচ্ছে হলো না। সালাম শেষ করে সে উজু করে আসতে বলল। সুবোধ বালকের মতো উজু করে এসে নফল নামাজ আদায় করলাম। এরপর দুজনেই খাটে বসলাম। এবার মিম সবটা খুলে বলতে লাগলো। সেদিন ছেলে পক্ষ তাকে দেখতে এসে যা যা করছিল তার একটাও ভালো লাগেনি। তার মনে হয়েছিল তারা কোনো পণ্য কিনতে এসেছে, খুঁটিনাটি দেখে নিচ্ছে। আরও অনেক কারণেই সেই বিয়ে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমার সাথে বিয়ের কারণটা জানতে আরও একটু সময় লাগলো। বছর পার হলো, এতদিনেও নাকি আমি কখনোই তার মুখের দিকে তাকানোর চেষ্টাও করিনি। কোনো বদভ্যাস নেই, আরও কত কি। তার মানে আমার তথ্য বেশ আছে তার কাছে। এত ছোট কারণে কেউ কাউকে পছন্দ করে? হতেও তো পারতো আমি অন্য কাউকে পছন্দ করি, তাই আর কারো দিকে লক্ষ্য করি না। এছাড়া সেদিন ফোনে বাবা মায়ের সাথে বলা কথা শুনে সে নাকি বুঝতে পারে আমি বাবা মায়ের বাধ্য সন্তান। তখনই আরও বেশি পছন্দ হয় আমাকে। তাই আমাকে কিছু না বলে তার বাবাকে বলে যে আমার কথা, এবং আমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতে বলে। মিম বাবা মায়ের তাদের আদরের মেয়ে, তাই তারাও অমত করেনি। এভাবেই আমাদের বিয়েটা হয়। আমি এখনো বুঝি না আসলে এই মেয়েকে এত শান্ত ভদ্র হয় কি করে একটা মেয়ে। কোনো জেদ নেই, রাগ নেই, তবে অভিমানে ভরপুর। এরপর সাবলেট বাদ দিয়ে আমরা একটা পুরো ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করি। মিমের বাবা অবশ্য তাদের সাথেই থাকতে বলছিল, আমি না করি। মিমও একমত হয়, আর ভাড়া নেবে না বলেছিল, সেখানেও অমত করি। মিম সেখানেও আমাকে সমর্থন করে, যদিও ভাড়ার টাকার থেকে অনেক বেশি টাকা মিমের বাবা আমার ও মিমের পেছনেই খরচ করে। বাড়ি ভাড়ার এত টাকা দিয়ে কি করবে? একটা ছেলে একটা মেয়ে, আর এখন তো একটা ছেলেই আছে।
তার আর কত লাগে, ব্যাংকেও মোটা অঙ্কের ব্যালেন্স আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখনও কাজ অনেক বাকি আছে, কাজটা সেরে নেই। আজ একটু আগেই বের হতে হবে, 4:30 বাজতেই মিমের ফোন এসে হাজির। এই আপনি কখন আসবেন? আমরা রেডি তো। এই তো বের হব, একটু অপেক্ষা করো, আমি আসছি। সাবধানে আসবেন। ঠিক আছে। বাইকটা অফিসে রেখেই বেরিয়ে পড়লাম, ওরা অনেকজন আছে তাই। তারপর 25 মিনিট পরে মিমের কলেজ গেটে পৌঁছালাম। ওরা তো গাড়ি নিয়ে রেডি, আমি আসতেই বাবা, বইয়ের প্রতি কত টান, সময়ের 5 মিনিট আগেই চলে আসছে। আরে না, রাস্তা ফাঁকা ছিল তাই। আর বলতে হবে না, আমরা বুঝি, চলেন যাই। চলো। আমি ড্রাইভারের সাথে সামনেই বসলাম, আর মিম আর ওর বান্ধবীরা পিছনে বসে মজা করছে। এদিকে আমি লুকিং গ্লাসে দেখছি সবকিছু। এই প্রথম এমন মজা করতে দেখছি মিমকে, খুবই ভালো লাগছে। কত প্রাণ চঞ্চল একটা মানুষ। মিম লুকিং গ্লাসের দিকে তাকাতেই চোখাচোখি হলো, সাথে সাথে সে চোখ নামিয়ে নিল। এইটা দেখে ওর বান্ধবীরা মুখে কিছু না বললেও মুখ টিপে হাসছিল। বেশ লজ্জায় পড়ে গেলাম আমরা দুজন। এরপর একটা নদীর পাড়ে এসে আমাদের গাড়ি থামলো, সবাই নেমে মজা করতে লাগলো। মিমও তাদের সাথে মজা করছে, আর এদিকে আমি একপাশে নদীর পাড়ে বসে নদীর দিকে এক মনে চেয়ে রয়েছি। কিছুক্ষণ পরে মিম এসে আমার পাশে বসলো। কি মন খারাপ করছেন? আসলে অনেকদিন পরে আসছি তো তাই। আরে না, আমারও অনেক ভালো লাগছে। কতদিন পরে এরকম পরিবেশে আসলাম। শহরের পরিবেশে হাঁপিয়ে উঠেছিলাম, অনেক সুন্দর ও মনোরম পরিবেশ এটা। মিম আর কিছু না বলে আমার বাম হাতটা জড়িয়ে ধরল আর কাঁধে মাথা দিল। আমিও এক হাত দিয়ে জড়িয়ে নিলাম শক্ত করে, আর সাথে কপালে একটা চুমো এঁকে দিলাম। এদিকে সন্ধ্যার লাল সূর্য অস্ত্র যাওয়ার অপেক্ষায়, দুজনেই সেদিকেই তাকিয়ে রয়েছি। ভুলে গিয়েছি আমরা যে এখানে একা না, আরো অনেকে আছে। একে অপরের মাঝে এতটাই হারিয়ে গিয়েছি যে কি আর বলবো, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তারপর পিছনে কারো কাশির শব্দে ঘোর কাটলো আমার আর মিমের। কি রোমিও জুলিয়েট, এখানে এভাবে বসে থাকবে নাকি বাড়ি ফিরতে হবে? ফিরতেই তো হবে আসলে। থাক, আর বলতে হবে না, সব বুঝি। এখন আসবেন না, আমরাই ফিরে যাব। আরে হাসছি তো বলেই উঠে পড়লাম। মিম মনে হয় এরকম কাণ্ডে লজ্জায় পড়ে গিয়েছে, একটা কথাও বলছে না। এরপর বাসার দিকে চললাম। কলেজ গেটে আসতেই সন্ধ্যা পার হয়ে গেল। আমাদের নামিয়ে দেয়া হলো, কারণ ওরা এখন অন্য দিকে যাবে। ওদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে ভিন্ন পথে, তাই। তারপর মিমকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। এখন বাসায় ফিরে ও রান্না করবে, কি দরকার, আজ বাইরেই খাওয়া দাওয়া করি। অনেকদিন হলো বাইরে খাওয়া দাওয়াও হয় না, যদিও মিম না করেছিল অনেক। তারপরও ওর কথা যে বাইরের খাবার অস্বাস্থ্যকর। তারপর বাসায় ফিরে ফ্রেশ হয়ে টিভি দেখতে লাগলাম। রোমান্টিক একটা সিন আসতেই মিম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল আর লজ্জা পেল খুব। সেটা লক্ষ্য করে মিমকে আমার দিকে টেনে নিয়ে ওর ঠোঁটের মাঝে আমার ঠোঁট জোড়া ডুবিয়ে দিলাম। দুজনের ঠোঁট আলাদা করতেই আমার বুকে মুখ লুকালো। টিভি অফ করে দিলাম। বাইরে পূর্ণ জ্যোৎস্না, জানালা দিয়ে জ্যোৎস্নার আলো ঘরে আসছে। মিমকে কোলে করে নিয়ে ছাদের দিকে পা বাড়ালাম। ওকে কোলে নিতেই আমার গলাটা জড়িয়ে ধরে থাকলো। মুখে অবাক আর লজ্জা মিশ্রিত এক আভা ফুটে উঠেছে, যার কোনো বর্ণনা করার সাধ্য আমার নেই। ছাদে গিয়ে ওকে দোলনায় বসিয়ে দিলাম। ছাদে অনেক রকমের ফুলের গাছ আছে, তাদের সুবাসে ছাদ একদম মুখরিত হয়ে আছে। হাসনাহেন আর সৌরভের রাজত্ব যেন একটু বেশি।
দোলনায় মিমকে বসিয়ে ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। মিম আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছে, আর আনমনে কত কথা যে বলছে তার কোনো হিসেব নেই। তার ইচ্ছে, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, আরও কত কি। আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ না এগুলোর উত্তর দিচ্ছি আর ওর মুখের দিকে চেয়ে আছি। মিমের মুখে এখন কথার খই ফুটছে। আমি একজন ভালো শ্রোতার মতো শুনছি শুধু। জ্যোৎস্নার আলোয় যেন ওর সৌন্দর্যটা শত গুণ বাড়িয়ে দিচ্ছে। এই সৌন্দর্য বাসর রাতে দেখেছিলাম। জীবনে প্রথম যখন বাসর রাতে ওকে দেখেছিলাম, যেন অপার কোনো সৌন্দর্যের মায়ায় বিমোহিত হয়ে গিয়েছিলাম আমি। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর ও মায়াময়ী তা নতুন করে বুঝেছিলাম সেদিন। আজও যেন সেই মায়ায় টানছে আমাকে। মন চাইছে না এই মায়া মাখা মুখখানি থেকে চোখ ফেরাতে। যেন সারা জীবন এভাবেই তাকিয়ে থাকি, হারিয়ে যাই ওই মায়ায়, ভুলে যাই সব বাধা।